নমস্কার। আমার ছোট, ছোট ভাই বোনেদের আমার এই বং ইজি চ্যানেলে স্বাগত। তোমাদেরকে অনেক, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। নিচের বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছতে পারে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয় এই ভিডিওটি থেকে। তোমরা সকলে ভালো আছো তো? চলো আজকে আমরা পড়ব একটা নতুন টপিক, কি অভিব্যক্তি ও অভিযোজন, ইভলিউশন অ্যান্ড অ্যাডাপশন। তোমাদের সকলের পড়া নিশ্চয়ই রেডি? হ্যাঁ, এরপর চলো আমরা তাহলে নতুন পড়ায় মন দিই। তাহলে আজকে যেটা আমরা পড়ব অভিব্যক্তি এবং অভিযোজন। তোমাদেরকে যদি তোমরা কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আগের পড়াগুলো সম্বন্ধে। তো আমার আগের দিকের যে পড়াগুলো পড়ানো হয়ে গেছে 3টে চ্যাপ্টার, এটা হলো আমাদের 4 নাম্বার চ্যাপ্টার, অভিব্যক্তি ও অভিযোজন। ঠিক আছে, তাহলে চলো ক্লাস শুরু করার আগে ঝটপট তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো। আর তোমাদের সকলকে তোমাদের এই বং ইজিতে অনেক 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 স্বাগত। ঠিক আছে, এরপর দেখো আমরা যেটা পড়ব অভিব্যক্তি ও অভিযোজন। এটা সম্বন্ধে আমরা জানবো যে অভিব্যক্তি ও অভিযোজন, ইভলিউশন অ্যান্ড অ্যাডাপশন কি। দেখো প্রথমে কি বলেছে না, সূচনায় কি দেওয়া আছে দেখো, অভিব্যক্তি কথার অর্থ হলো ক্রমবিকাশ, অর্থাৎ সরল জীব থেকে জটিলতর জীবের উৎপত্তি। ঠিক আছে, মানে জটিল এবং জটিলের থেকেও জটিল যদি আমরা কিছু ভাবি সেই সমস্ত জীবের উৎপত্তি। অভিযোজন হচ্ছে জীবের সঙ্গে পরিবেশের মানিয়ে নেওয়ার একটা পদ্ধতি। অভিযোজন আর অভিব্যক্তি পরস্পরের সঙ্গে সম্পর্কিত। অভিযোজনের ফলেই অভিব্যক্তি ঘটে, আবার অভিব্যক্তির ফলে উৎপন্ন জীবদের পরিবেশে খাপ খাওয়াতে হয়, অর্থাৎ অভিযোজিত হতে হয় তাদের। এরপর দেখো আমরা অভিব্যক্তি সম্বন্ধে সরাসরি ঢুকে পড়ি। দেখো অভিব্যক্তির ধারণা, কনসেপ্ট অফ ইভলিউশন। কনসেপ্ট অফ ইভলিউশন কি দেখো কি বলে যাচ্ছে এখানে, যে লাতিন শব্দ ইভলভ্যারি থেকে ইভলিউশন কথাটির উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো কি ক্রমবিকাশ, জৈব অভিব্যক্তি বলতে জীবের ক্রমবিকাশকে বোঝায়। শিক্ষাবিদ হারবার্ট স্পেন্সার এর মতে কোনো সত্তার বিকাশ যখন মন্থর অথচ গতিশীল এবং পর্যায়ক্রমিকভাবে ঘটে তখন নির্দিষ্ট সত্তা সরল অবস্থা থেকে জটিল অবস্থায় পরিণত হয়। ওই রকম পরিবর্তনকে অভিব্যক্তি বা ইভলিউশন বলে। পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হলো কি অভিব্যক্তির কারণেই পৃথিবীতে জীববৈচিত্র্যের সৃষ্টি। এরপর আমরা জানবো কি সম্বন্ধে সংজ্ঞা। চলো দেখি নিই অভিব্যক্তির সংজ্ঞা কি বলে। যে মন্থর গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো উদ্বংশীয় সরলতম জীব থেকে ক্রমান্বয়ে মানে আস্তে আস্তে করে জটিল জীবের উদ্ভব হয় তাকে আমরা অভিব্যক্তি বা জৈব বিবর্তন, এতগুলো শুধু অভিব্যক্তিরই নিজস্ব নাম। ঠিক আছে, তাহলে কি অভিব্যক্তি সম্বন্ধে আমরা কি জানলাম, যে মন্থর গতিশীল ধারাবাহিক প্রক্রিয়াতে কোনো উদ্বংশীয় জীব সরলতম জীব এক ক্রমান্বয়ে কি হয়, সেই সরল জীব থেকে জটিল জীবের ক্রমাগত উৎপত্তি হতে থাকে, জীবের উদ্ভব হয়, তাকে আমরা অভিব্যক্তি বলবো। জীবনের উৎপত্তি দেখো কি বলেছে, অরিজিন অফ লাইফ জীবের উৎপত্তি কিভাবে হয়েছিল, যে সম্পর্কে নানা মতবাদ কিভাবে হয়েছিল সে সম্পর্কে নানা রকম মতবাদ প্রচলিত আছে। তবে আনুমানিক 300 কোটি বছর আগে সমুদ্র জলে জীবের আবির্ভাব হয়েছিল বলে বিজ্ঞানীরা ধারণা দেন। এটা তোমরা ক্লাস 9-এই পড়েছো, দেখবে একদম প্রথমেই তোমরা এটা পেয়েছিলে, এই যে কোয়া সার্ভেট থেকে জীবনের উৎপত্তি এটা। এরপর দেখো বিজ্ঞানী ওপারিন কি বলেছেন 1920 খ্রিস্টাব্দে এই মতো ব্যক্ত করেন যে এই কি মত ব্যক্ত করেছিলেন দেখো, যে আদিম পৃথিবীতে সরল যৌগগুলি ধীরে ধীরে অধিকতর জটিল জৈব যৌগে পরিণত হয়েছে। বিদ্যুৎ শক্তির প্রভাবে এবং অতিবেগুনি রশ্মি ও মহাজাগতিক বিকিরণের ফলে পরবর্তীকালে হ্যালডেন
1930 সালে 1920 সালে ওপারিন এবং 1930 সালে হ্যালডেন জীব সৃষ্টি সম্বন্ধে একই মতবাদ দিয়েছেন। জীব সৃষ্টি সম্বন্ধে ওপারিন হ্যালডেনের মতবাদকে রাসায়নিক বিবর্তনবাদও বলা হয়। এরপর দেখো কি বলছে, জৈব যৌগের উৎপত্তি। বিভিন্ন প্রকার ধাপে জৈব যৌগ সৃষ্টি হয়েছিল। কি কি দেখো, প্রথমে যেটা নাম দেওয়া আছে সেটা হচ্ছে হাইড্রোকার্বন সৃষ্টি। প্রথমে যে কার্বন যৌগ সৃষ্টি হয়েছিল সেটি ছিল হাইড্রোকার্বন। প্রথমে তাহলে কি হাইড্রোকার্বন সৃষ্টি হয়েছিল, যেমন অ্যাসিটিলিন C2H2, মিথেন মানে CH4, ইথিলিন মানে C2H4 ইত্যাদি। ঠিক আছে, এরপর আসে কার্বনের অক্সি ও হাইড্রক্সি যৌগ গঠন। ঠিক আছে, তাহলে কি বলছে দেখো, সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন উত্তপ্ত বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে সৃষ্টি হয়েছিল অক্সি ও হাইড্রক্সি যৌগ, অ্যালডিহাইড, কিটোন এবং অ্যাসিড ইত্যাদি। ঠিক আছে, এরপর দেখো কার্বনের অক্সি হাইড্রক্সি যৌগ গঠনের পর আসছে শর্করা সৃষ্টি। শর্করা কিভাবে সৃষ্টি হয়েছিল দেখো, না হাইড্রক্সি যৌগগুলি কার্বন ও হাইড্রোজেন ও অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন শর্করা, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এগুলো সৃষ্টি করেছিল। এরপর আছে দেখো কি স্নেহ পদার্থ গঠন কিভাবে হয়েছিল, অ্যালডিহাইড এবং কিটোন প্রথমে ঘনীভূত হয়ে পলিমার গঠন করে এবং তাদের জারণের ফলে ফ্যাটি অ্যাসিড গঠিত হয়। আদি সমুদ্রে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল যুক্ত হয়ে ফ্যাট বা স্নেহ পদার্থ সৃষ্টি হয়। এরপর কি হয়েছিল, অ্যামাইনো অ্যাসিড গঠন। হাইড্রোকার্বন যৌগগুলি অ্যামোনিয়া এবং জলের সাহায্যে অ্যামাইনো অ্যাসিড গঠন করেছিল। ঠিক আছে, বেশ। এরপর আমরা কি পাবো, আমরা জৈব যৌগের মিশ্রণ। আমরা তো জৈব যৌগের উৎপত্তি সম্বন্ধে এখানে জানলাম, জৈব যৌগের উৎপত্তি। এরপর আমরা কি জানবো, যে জৈব যৌগের মিশ্রণ কি বলছে দেখো, যে বিভিন্ন প্রকার জৈব যৌগ যেমন অ্যাসিটিলিন, মিথেন, ইথিলিন, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, গ্লুকোজ, ফ্রুক্টোজ, শ্বেতসার, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড সমুদ্রের জলে মিশে সৃষ্টি হয়েছিল গরম তরল স্যুপ, যেটা হট ডাইলিউট স্যুপ বলা হচ্ছে। ঠিক আছে, এরপর দেখো জটিল যৌগের উৎপত্তি। জৈব যৌগের মিশ্রণের পর এরপর আসছে কি জটিল যৌগের উৎপত্তি। গরম তরল স্যুপের বিভিন্ন জৈব যৌগগুলি কাছাকাছি আসার ফলে বিভিন্ন জটিল যৌগ, যেমন প্রথমে কি শুরু হলো পলিস্যাকারাইড, স্নেহ পদার্থ, প্রোটিন, নিউক্লিওটাইড, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি গঠিত হলো। এরপর দেখো, এটা পুরোটা কিন্তু গল্পের ছলে জেনে রাখো। ঠিক আছে, এটা খুব যে পড়তে হবে, মুখস্থ করতে হবে, মনে রাখতেই হবে এইরকমভাবে না। এটা পরপর আমি তোমাদের গল্প বলে শোনাচ্ছি, এইভাবে তোমরা কিন্তু পরপর এটা শুনে যাও। ঠিক আছে, এরপর দেখো কি বলছে, নিউক্লিক অ্যাসিড গঠন কি বলছে দেখো, মুক্ত নিউক্লিওটাইডগুলো যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড সৃষ্টি হয়েছিল, যা থেকে নিউক্লিক অ্যাসিড গঠিত হয়। বিজ্ঞানীরা মনে করেছিলেন কি, যে প্রথমে আরএনএ প্রকৃতির অ্যাসিড সৃষ্টি হয়েছিল। প্রথমেই কিন্তু প্রথমেই কিন্তু ডিএনএ সৃষ্টি হয়নি। এগুলি কি ছিল, এগুলি ছিল সবই প্রোটিনবিহীন। নিউক্লিয় পর্দা দ্বারা আবৃত না থাকার জন্য একে নগ্ন জিন বলে এবং কি হয়েছিল না, পরে ডিএনএ গঠিত হয়েছিল। আস্তে আস্তে প্রথমে হয়েছিল আরএনএর পর আস্তে আস্তে অনেকটা সময় পর আস্তে গিয়ে কিন্তু ডিএনএ তৈরি হয়েছিল। এটাই মাথায় রাখা কিন্তু খুব প্রয়োজন, কারণ প্রথমেই আরএনএর থেকে কিন্তু হট করে ডিএনএ এসে যায়নি। আরএনএর থেকে ডিএনএ আসতে কিন্তু অনেক সময় লেগেছিল। এরপর দেখো প্রোটোবায়ন্ট বা প্রোটোসেলের উৎপত্তি। কিভাবে প্রোটোবায়ন্ট এবং প্রোটোসেলের উৎপত্তি হয়েছিল দেখো কি বলছে, প্রোটিনগুলি গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে একসঙ্গে জড়ো হয়ে যে কোলয়েড জাতীয় পদার্থ গঠন করেছিল তাকে বলেছিল, কি বললাম, তাকে বলা হয়েছিল কোয়াসার্ভেট। তাকে কি বলা হয়, কোয়াসার্ভেট। তাহলে কোয়াসার্ভেট হচ্ছে প্রোটিনগুলো, যে সমস্ত প্রোটিনগুলো গরম তরল স্যুপ, এখানে মানে হট ডাইলিউট স্যুপ থেকে আলাদা হয়ে একসঙ্গে জড়ো হয়ে যে কোলয়েড জাতীয় পদার্থ গঠন করেছিল তাকে কোয়াসার্ভেট বলা হয়। কোয়াসার্ভেট হলো লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট দ্বারা গঠিত এমন এক সত্তা। কি লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট এগুলো দ্বারা এমন একটা সত্তা যেখানে কোষপর্দার মতো দ্বিস্তরী আবরণ থাকে। কোষপর্দায় যেমন দ্বিস্তরী আবরণ দেখতে পাওয়া যায়, এই পিকচারটা লক্ষ্য করো।
এই রকম কোষপর্দার দ্বিস্তরীয় আবরণের মতো কুয়াসার্ভেটের মধ্যেও কিন্তু দ্বিস্তরীয় আবরণ থাকে। কুয়াসার্ভেট মতবাদের প্রবক্তা ছিলেন কে? ওপারিন, 1920 সাল, এটা মনে রাখবে। তার মতে এই কুয়াসার্ভেট থেকে আদি কোষ সৃষ্টি হয়েছিল। বিজ্ঞানী ফক্স 1965 খ্রিস্টাব্দে কী করেছিলেন? এর মতে প্রথম কোষ সৃষ্টি হয় মাইক্রোস্ফিয়ার থেকে। এটা হলো মাইক্রোস্ফিয়ারের ছবি, এইটা মাইক্রোস্ফিয়ার, বি হচ্ছে মাইক্রোস্ফিয়ার, এটা মাইক্রোস্ফিয়ারের ছবি। বলছে তার মতামত অনুযায়ী যে মাইক্রোস্ফিয়ার থেকে প্রথম কোষের সৃষ্টি হয়। মাইক্রোস্ফিয়ার হলো অর্ধবেদ্য পর্দাবেষ্টিত প্রধানত প্রোটিনের একটি গঠন, ঠিক আছে, প্রোটিনের একটা গঠন। কুয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রথম কোষ বা প্রোটোবায়ন বা প্রোটোসেল উৎপন্ন হয়েছিল। সুতরাং প্রথম কোষ সৃষ্টি হয়েছিল সমুদ্রের জলে। অতএব তাহলে আমাদের এটা বলতে একটু অসুবিধা হবে না যে প্রথম সেল কোথায় সৃষ্টি হয়েছিল, না প্রথম সেল সৃষ্টি হয়েছিল কিন্তু সমুদ্রের জলেই। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই ছবি তিনটে একটু দেখে নেবে, ঠিক আছে। এরপর দেখো মিলার আর উরের পরীক্ষা। মিলার উর কি পরীক্ষা করেছিলেন? এক্সপেরিমেন্ট অফ মিলার অ্যান্ড উরে, ঠিক আছে। কি বলেছিলেন দেখো, স্ট্যানলি মিলার ও হ্যারল্ড উরে 1953 খ্রিস্টাব্দে একটি বিশেষ যন্ত্র আবিষ্কার করে পরীক্ষার দ্বারা বিভিন্ন জৈব যৌগ সম্পর্কে তথ্য দেন এবং কি হয়েছিল প্রমাণ করেন ওপারিন এবং হ্যালডেনের রাসায়নিক সংশ্লেষ সম্পর্কে অনুমান সত্য। এই পরীক্ষার দ্বারা মিলার ও উরে পরীক্ষাগারে আদিম পৃথিবীর পরিবেশ সৃষ্টি করার প্রয়াস করেন। টানা 18 দিন ধরে পরীক্ষাটি পুনরাবৃত্তি করেন। 18 দিন ধরে একটাই পরীক্ষাকে তারা পুনরাবৃত্তি করতে থাকেন, ঠিক আছে। এরপর দেখো যন্ত্রের বিভিন্ন অংশ কি কি নেওয়া হয়েছিল, দেখো এখান থেকে আমরা ধারণা পাবো। তড়িৎ সংযোগযুক্ত তড়িৎ সংযোগ আছে এরকম একটা টাংস্টেন তার, নির্মিত দুটি ইলেকট্রোড, ঠিক আছে। তড়িৎ সংযোগযুক্ত টাংস্টেন তার রয়েছে এরকম, এটার দ্বারা তৈরি দুটো ইলেকট্রোড নিয়েছিলেন। আর কি নিয়েছিলেন দেখো, গোলাকার কাচের ফ্লাক্স নিয়েছিলেন, গোলতল ফ্লাক্স নিয়েছিলেন, ইউ আকৃতির কাচের নল নিয়েছিলেন, আর ঘনীভবন যন্ত্র নিয়েছিলেন। এরপর পরীক্ষাতে আসি, চলো পরীক্ষা। মিলার এবং উরের পরীক্ষা, এই যন্ত্রটার সাহায্যে ওনারা পরীক্ষা করেছিলেন। এরপর দেখো পরীক্ষায় কি হয়েছিল, এটা গল্পের মতো মনে রাখো। তোমাদের কিন্তু এরকমভাবে বলবে না যে তোমরা মিলার উরের পরীক্ষাটা বিশ্লেষণ করো, কখনোই না। তাহলে এই যে পরীক্ষাটা, এটার সম্বন্ধে তোমরা একটু জেনে রাখো গল্পের মতো। প্রথমে তারা কি হয়েছিল, বড় গোলাকার কাচের ফ্লাস্কে মিথেন, CH4, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন গ্যাস 2:2:1 অনুপাতে জলীয় বাষ্পের মধ্যে রাখেন। ছোট গোলতল ফ্লাক্স থেকে ফোটানো জলের বাষ্প নলের মাধ্যমে গোলাকার ফ্লাক্সে আসে কোথায় আসে, গোলাকার ফ্লাক্সে আসে প্রথমে। তারপর কি হয় দেখো, তারপর টাংস্টেন ইলেকট্রোডের সাহায্যে বড় গোলাকার ফ্লাক্সকে প্রায় 60,000 ভোল্টের বিদ্যুৎ প্রয়োগ করা হয়। ছোট ফ্লাক্সের যে জলটা, এই জলকে ক্রমাগত কি করে উত্তপ্ত করার ফলে জলীয় বাষ্প প্রবাহিত হতে থাকে। ঘনীভবন যন্ত্রে এই যে দেওয়া আছে কন্ডেন্সার উৎপন্ন জৈব যৌগ ইউ আকৃতির নলে জলীয় মাধ্যমে জমা হয়। এরপর কি হয়, এক সপ্তাহ ধরে এই ঘটনা চলার পর উৎপন্ন যৌগকে ক্রোমাটোগ্রাফি এবং বিশ্লেষণের মাধ্যমে শনাক্ত করা হয়। উৎপন্ন পদার্থগুলি ছিল কি কি ছিল, উৎপন্ন পদার্থগুলো দেখো, গ্লাইসিন, গ্লাইকোলিক অ্যাসিড, অ্যালানিন, ল্যাকটিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ইউরিয়া এবং আরও অনেক যৌগ। এছাড়া তিনি অ্যাডেনিন উৎপন্ন করতে সক্ষম হয়েছিলেন। এগুলি প্রাণ সৃষ্টির প্রাথমিক উপাদান। অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী, অভিব্যক্তির মেজর ইভলিউশনারি ইভেন্টসগুলো কী কী ছিল দেখো। অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলিকে নিম্নলিখিতভাবে প্রকাশ করা হলো। পৃথিবীর সৃষ্টি, প্রথমে পৃথিবীর সৃষ্টি কী হয়েছিল দেখো, পরপর দেখে যাও কীভাবে হয়েছে। প্রায় 450 কোটি বছর পূর্বে কী হয়েছিল, সূর্যের অংশ থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। প্রাথমিক অবস্থায় পৃথিবীতে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন ইত্যাদি উপাদানগুলিতে মুক্ত আয়নিত অবস্থায় ছিল। পৃথিবীর আদিম পরিবেশ থেকে বিজারকধর্মী মুক্ত অক্সিজেন O2 কিন্তু পরিবেশে ছিল না। এরপর দেখো জীবনের উৎপত্তি কীভাবে হয়েছে। প্রায় 350 কোটি বছর পূর্বে বিভিন্ন উপাদানের, যেমন অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন, জলীয় বাষ্প, বিদ্যুৎ, ইউভি রশ্মি, কসমিক রে ইত্যাদি এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে, এই সমস্ত উপাদানগুলো রাসায়নিক বিবর্তনের ফলে সরল জৈব উপাদান সৃষ্টি হয় এবং কি করে, জৈবিক বিবর্তনের ফলে জীবনের উৎপত্তি ঘটে। এরপর কি হয়েছিল দেখো, এরপর হয়েছিল এককোষী জীবের উৎপত্তি।
কিভাবে হয় দেখো, প্রায় 300 কোটি বছর পূর্বে সমুদ্রের গরম তরল সুপে কোয়াসার্ভেট কণাগুলি নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয় প্রোটিন আবরণী সহ উৎসেচক ও আরএনএর সহায়তায় এককোষী জীবের বা প্রোক্যারিওটিক জীবের আবির্ভাব ঘটে। এরা ছিল কেমো অটোট্রপিক। ঠিক আছে, এরপর 4 নম্বর দেখো কি বলছে, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া পরিবেশে অক্সিজেন ত্যাগ। এখান থেকে কি হয়েছে দেখো, পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছিল আদি জীব, মানে হচ্ছে ব্যাকটেরিয়া। ক্লোরোফিলযুক্ত ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় O2 ত্যাগ করতে থাকলো, ফলে কি হলো, অন্যান্য জীব সৃষ্টির সূচনা হলো। এই সময় নীলাভ ও সবুজ শৈবালেরও সৃষ্টি হয়। এরপর দেখো কি বলছে, বহুকোষী জীবের উৎপত্তি। সমধর্মী সম্পন্ন কতগুলি এককোষী জীব একত্রে শ্রম বন্টন করে বসবাস করতে শুরু করে, ফলে জননের মাধ্যমে ধীরে ধীরে সৃষ্টি হলো বহুকোষী জীব। ভলভক্স নামক শৈবাল এই ধরনের জীব বহুকোষী। এরপর মাছের মতো মেরুদণ্ডী প্রাণীর বিবর্তন। বহুকোষী অমেরুদণ্ডী প্রাণী থেকে নোটোকট জাতীয় প্রাণীর উদ্ভব ঘটে, ফলে নোটোকট মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়, ফলে মাছ জাতীয় মেরুদণ্ডী প্রাণীর উদ্ভব ঘটে। ডাঙার উদ্ভিদের বিবর্তন। বিভিন্ন জলজ শ্যাওলা থেকে যে ডাঙায় বিস্তার লাভ করে, জলজ শ্যাওলাগুলো জল থেকে ডাঙায় এসে বিস্তার লাভ করে। শৈবাল জাতীয় উদ্ভিদ থেকে ডাঙার উদ্ভিদ, মস, ফার্ন, এরপর আসে ব্যক্তবীজী, গুপ্তবীজী উদ্ভিদের সৃষ্টি হয়, ফলে পৃথিবীতে নতুন বাসস্থানের উদ্ভব হলো। এরপর কি হলো, 4 পেয়ে মেরুদণ্ডী প্রাণীদের ডাঙায় ওঠা। ঠিক আছে, ওরা ডাঙায় উঠে এলো জল থেকে। পরিবেশের পরিবর্তনের ফলে মাছ থেকে উভচর প্রাণী ব্যাঙের উদ্ভব ঘটে। এরা ডাঙায় এসে ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালাতে থাকে। অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব। উভচর প্রাণী থেকে সৃষ্টি হয়েছিল সরীসৃপ প্রাণী, গিরগিটি, কুমির। সরীসৃপ প্রাণী থেকে সৃষ্টি একদিকে পক্ষী, পায়রা, চিল, অপরদিকে স্তন্যপায়ী প্রাণী। কীরকম, মানে গরিলা, শিম্পাঞ্জি। কালক্রমে অভিযোজন ও অভিব্যক্তির ধারায় সবশেষে মানুষের উৎপত্তি হয়েছিল। এরপর দেখো, অভিব্যক্তিটাকে একটা ছকের মাধ্যমে দেখানো হয়েছে। এই ছকটা কিন্তু মনে রাখবে খুব ভালোভাবে। কীভাবে করবে দেখো, প্রথমে আসে পৃথিবী সৃষ্টি। পৃথিবী সৃষ্টির পরে হয় জীবনের উৎপত্তি। তারপর কে আসে, প্রথমে আসে এককোষী জীবের উৎপত্তি, এককোষী জীব। এরপর আছে সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, পরিবেশে অক্সিজেন ত্যাগের সূচনা হয়, এর ফলে বহুকোষী জীবের উৎপত্তি হয়। এরপর কি হয়, এরপর মাছের মতো মেরুদণ্ডী প্রাণীদের উৎপত্তি এবং তাদের বিবর্তন ঘটতে দেখা যায়। এরপর ডাঙার উদ্ভিদের বিবর্তন হয়, যেমন বিরুৎ, গুল্ম, বৃক্ষ, এই সমস্ত গাছগুলো, এই সমস্ত উদ্ভিদগুলোর বিবর্তন দেখতে পাওয়া যায়। এরপর পৃথিবীতে নতুন বাসস্থানের উদ্ভব হয়। এরপর হয় কি, 4 পেয়ে যে মেরুদণ্ড প্রাণী, তাদের এই সমস্ত উভচর প্রাণীরা এদের উদ্ভব হয়। এরপর তারা ডাঙায় উঠে আসে। এরপর কি হয়, সরীসৃপটা 2 ভাগে ভাগ হয়ে যায়, পক্ষী আর স্তন্যপায়ী। সরীসৃপের পর আসে কি, পক্ষী আর স্তন্যপায়ী। ঠিক আছে, এরপর দেখো, এটার পরে আমরা যেটা দেখব, এরপর আমরা দেখব জৈব অভিব্যক্তির মতবাদ। জৈব অভিব্যক্তির মতবাদ, থিওরিজ অফ অর্গানিক ইভলিউশন। কি বলছে দেখো, প্রথমে আজকে আমরা ল্যামার্কটা পড়ব। ল্যামার্কের মতবাদ বা ল্যামার্কবাদটা আজ পড়ছি। কাল আমরা কি করব, কালকে আমরা ডারউইনটা পড়ব। ঠিক আছে, দেখো ল্যামার্কবাদ কি বলছে, ল্যামার্কের মতবাদ দেখো বলছে, ল্যামার্কবাদ ফরাসি বিজ্ঞানী জা ব্যাপটিস্ট দ্য মনেট ল্যামার্ক কী করেছিলেন, 1744 থেকে 1829, 1809 খ্রিস্টাব্দে তিনি ফিলোসফি জুলজিক নামক গ্রন্থে সর্বপ্রথম, ফিলোসফি জুলজিক গ্রন্থটি কার লেখা, এই যে ল্যামার্ক, বিজ্ঞানী ল্যামার্কের লেখা। তারপরে দেখো কি বলছে, সর্বপ্রথম অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ প্রকাশ করেন তিনি এই গ্রন্থে। ল্যামার্কের মতবাদকে ল্যামার্কবাদ বলা হয়, ল্যামার্কিজম বলা হয়। আর কি বলছে দেখো, যে ল্যামার্কের মতবাদ নিম্নলিখিত তত্ত্বগুলির ওপর প্রতিষ্ঠিত। পরিবেশের প্রভাব, ইনফ্লুয়েন্স অফ এনভায়রনমেন্ট। ল্যামার্কের মতে জীবদেহের গঠনগত পরিবর্তনের পরিবেশের প্রভাব কি বলছে, গুরুত্বপূর্ণ। পরিবেশের পরিবর্তন ঘটলে জীবের স্বভাব ও দেহেরও পরিবর্তন ঘটে। পরিবেশের পরিবর্তন মাটি, খাদ্য ও তাপমাত্রার ওপর প্রভাব ফেলে এবং সেই কারণেই প্রাণীরা এক স্থান থেকে অন্য স্থানে অভিযান করে। এটা হলো তার 1 নাম্বার, পরিবেশের ওপর তার প্রভাব। ঠিক আছে, পরিবেশের প্রভাব বলল। এরপর কি বলছিল দেখো, এরপর বলেছিল অঙ্গের ব্যবহার ও অপব্যবহারের সূত্র। ঠিক আছে, অঙ্গের ব্যবহার ও অপব্যবহারের
সূত্র ল অফ ইউজ অ্যান্ড ডিসইউজ অফ অর্গানস। কি বলছে দেখো না, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার উদ্দেশ্যে জীবদেহের কোনো কোনো অঙ্গের বেশি মাত্রায় কি হয় ব্যবহার ঘটে, আবার কোনো কোনো অঙ্গে ব্যবহার কমে যায়। ক্রমাগত ব্যবহারের ফলে নির্দিষ্ট অঙ্গ বা অঙ্গগুলি সবল ও সুগঠিত হয়, অপরপক্ষে ক্রমাগত অব্যবহারের ফলে অব্যবহৃত অঙ্গগুলি দুর্বল ও ক্ষয়প্রাপ্ত হয় এবং কালক্রমে অবলুপ্ত হয়। যেমন ধরো এই যে ধরো আমাদের যেমন এক্সাম্পল দেখো, যেটা আমাদের অ্যাপেন্ডিক্সের তো আমাদের সেরকম কোনো কাজ নেই, কিন্তু ছোটোতে এটা ভাবতে তোমাদের খুবই অবাক লাগবে যে ছোটোতে কিন্তু সকলেরই এই যে অ্যাপেন্ডিক্সটা এটা কিন্তু একদম ছোটোতে মানে এটাও কিন্তু একই রকম থাকে। মানে এটার কি কাজ, মানে বলতে গেলে তোমাদের বলতে হয় যে এই যে গরু তারপর এই যে ছাগল এরা কি হয় খাবার খাওয়ার পর রাত্রিবেলা কি করে, ওরা খাবারটাকে জাবর কাটা বলা হয়, খাবারটাকে এই যে জাবর কাটে এটা কিসের মাধ্যমে করে, এই যে অ্যাপেন্ডিক্স থেকে ওই অ্যাপেন্ডিক্সটাকে কি করে ওরা ওটাকে কাজে লাগায় ওরা। কিন্তু আমরা কি করি মানুষেরা, আমরা কিন্তু ওটা কাজে লাগাতে পারি না, ছোট অবস্থায় কিন্তু সেটা সবল থাকে, ঠিক আছে, কিন্তু যত বড় হতে থাকে যেহেতু ওটার কাজ নেই, কাজ না থাকার কারণে কি হয় ওটার ব্যবহার কিন্তু আমাদের আস্তে আস্তে কমে যায়, ফলে কি হয় ওই অঙ্গটা না দুর্বল হয়ে পড়ে। ঠিক আছে, এরপর দেখো কি বলছে, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র ল অফ ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার্স। কি বলছে দেখো, পরিবেশের প্রভাবে জীবের জীবনকাল যেসব বৈশিষ্ট্য অর্জিত হয় তা পরবর্তী প্রজন্মের জীবে সঞ্চারিত হয়। এইভাবে প্রতি প্রজন্মে অর্জিত সামান্য মাত্রার পরিবর্তন পরবর্তী প্রজন্মে জমা হতে হতে কালক্রমে তা একটা বড় আকার ধারণ করে। ঠিক আছে, বড় একটা পরিবর্তন হিসেবে দেখা যায়। এইভাবে জীবের বিবর্তন ঘটে। নতুন প্রজাতির উৎপত্তি কি বলছে দেখো, অরিজিন অফ নিউ স্পেসিস। ল্যামার্কের তত্ত্ব অনুযায়ী অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের ফলে এবং প্রতিটি জনুতে নতুন নতুন বৈশিষ্ট্য অর্জিত হওয়ার ফলে ধীরে ধীরে একটি প্রজাতি থেকে আর একটি নতুন প্রজাতির সৃষ্টি হয়। ঠিক আছে, এরপর দেখো কি বলছে, ল্যামার্কের মতবাদের সপক্ষে উদাহরণ। দেখো কি বলছে, স্থলচর পাখি খাদ্যের খোঁজে জলে যাওয়ার পর ক্রমাগত সাঁতার কাটার ফলে পায়ের আঙুলগুলি কি হয়েছে অন্তর্বর্তী স্থানে পাতলা চামড়া সংযুক্ত হয়ে লিপ্তপদে পরিণত হয়েছে, যেমন হাঁসের লিপ্তপদ। ঠিক আছে, যেমন হচ্ছে হাঁসের লিপ্তপদ। এরপর দেখো কি বলছে, ল্যামার্কের মতে খর্ব গলাযুক্ত জিরাফ উঁচু গাছের পাতা খাওয়ার জন্য গলা ও সামনের পা প্রতি প্রজন্মে একটু একটু করে লম্বা হয়ে বর্তমানকালের লম্বা গলা ও পা বিশিষ্ট জিরাফে আবির্ভাব হয়েছে। এরপর সাপের পূর্বপুরুষের গিরগিটির মতো 4টি পা ছিল, কিন্তু ভূগর্ভ অভিযোজনের জন্য ক্রমাগত অব্যবহারের ফলে বর্তমান সাপের পা সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে গিয়েছে। উট পাখির পূর্বপুরুষের সক্রিয় ডানা ছিল এবং আকাশে উড়তে পারত, কিন্তু বংশানুক্রমে ডানার ব্যবহার না করার ফলে এখন লুপ্তপ্রায় অঙ্গে সেটি পরিণত হয়েছে। এরপর দেখো ল্যামার্কের মতবাদের বিপক্ষে উদাহরণ, সপক্ষে উদাহরণ দেখানো হয়েছে। এরপর বিপক্ষে উদাহরণগুলো কি কি না, বিজ্ঞানী ভাইসম্যান ইঁদুরের ওপর পরীক্ষা করে ল্যামার্কের মতবাদকে নাকচ করেছেন। তিনি একজোড়া ইঁদুর দম্পতির লেজ কেটে দিয়ে তাদের প্রজনন ঘটালেন। নতুন অপত্যদের যে লেজটা রয়েছে সেটা ওই লেজটা কেটে দিয়ে তাদের প্রজনন ঘটাতে থাকলেন। এইভাবে 35টা জনু ধরে লেজ কাটা সত্ত্বেও লেজহীন ইঁদুর কিন্তু সৃষ্টি করা যায়নি। ড্রসোফিলা মাছিকে পরপর 60 জনু ধরে কি করেছে অন্ধকার ঘরে রেখে জনন ঘটিয়ে কোনো মাছিই কিন্তু অন্ধ হয়ে জন্মাতে দেখেননি। উক্ত পরীক্ষা দুটি থেকে স্বাভাবিকভাবেই ল্যামার্কের তত্ত্বকে অস্বীকার করা হয়। এইভাবে ল্যামার্কের তত্ত্বকে অস্বীকার করেছিল। তাহলে ল্যামার্কের সূত্রের যে বিপক্ষে উদাহরণ এগুলো অবশ্যই মনে রাখবে, সপক্ষের থেকেও বিপক্ষে উদাহরণগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এই যে সপক্ষে উদাহরণ এগুলোও পড়বে, সপক্ষে 1-2 উদাহরণ মনে রাখবে, আর এই যে বিপক্ষে যে এক্সাম্পলটা দেওয়া আছে বিপক্ষের এই দুটো এক্সাম্পল কিন্তু অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।